প্রথমত আমি আগামী 12 তারিখে সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ 3 ধাপেই আপনাদের সাথে থেকে সংসদে, রাজপথে এবং আইনিভাবে 3 ভাবেই আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি নির্বাচনের সময় আপনাদের দোয়া নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বাস্তবেই আমার দেখার সুযোগ পেয়েছি। আমি অবকাঠামোগত দিক থেকে প্রতিষ্ঠানের এমনও দুরবস্থা আছে যে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাস করছেন। এটা আমাকে খুবই বিস্মিত করেছে এবং আমি উদ্বিগ্ন হয়েছি। সে সময়ে আমি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন, আমি তাদেরকে কথা দিয়েছিলাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, তাহলে খুবই দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের বাউফলে সব কিছুর আগে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত কাজগুলোতে আমরা হাত দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমি আপনাদের যে অনুরোধটি করতে চাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে বর্তমান সরকারেরও এবং আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছি, আমাদের একটি অঙ্গীকার আছে যে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীর বর্তমান আধুনিক যে তথ্য প্রযুক্তি, একটা সময় ছিল আমাদের বলা হতো নলেজ ইজ পাওয়ার। আপনারা জানেন যে এই ধাপ পরিবর্তন হয়ে গেছে, এখন বলা হতো ইনফরমেশন ইজ পাওয়ার। এই ধাপেরও পরিবর্তন হয়েছে, এখন বলা হয় আইসিটি ইজ পাওয়ার, অর্থাৎ টেকনোলজি হচ্ছে এখন শক্তি। আপনার কাছে নলেজ আছে, লাভ হবে না, এটা আপনার কাছে ইনফরমেশনে পরিণত হতে হবে, তথ্যে পরিণত হতে হবে। তথ্য আছে, কিন্তু সেইটা যদি আবার টেকনোলজিতে পরিবর্তিত না করা যায় এবং টেকনোলজি থেকে আপনি যদি এটা ধারণ করতে না পারেন, আমি যদি না পারি, তাহলে এটা এখন শক্তি না, এটা এখন আপনার কাছে একটা সম্পদ মাত্র। এই সম্পদ এখন দেশ এবং জাতি বিনির্মাণে তেমন কোনো অর্থবহ ভূমিকা পালন করবে না। সে কারণে আমরা সরকারের পাশাপাশি আমরা যারা বিরোধী দলে আছি কিংবা আমরা জনপ্রতিনিধি হিসাবে আপনাদের খাদেম হিসাবে, সেবক হিসাবে আসি, আমরা চেষ্টা করব প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা যাচাই বাছাই করে সেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্লাসগুলোকে আরও আধুনিকায়ন করা যায় কিভাবে, সে ব্যাপারেও আমরা আপনাদের পাশে থেকে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুধীবৃন্দ, আমরা একটা কথা এখানে শিক্ষকদের থেকে শুনলে আমার ভালো লাগতো। আমরা অনেক জায়গায় যখন গিয়েছি, বিশেষ করে স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসাগুলো, কলেজগুলোতে খেয়াল করেছি যে সেখানে প্রায় অধিকাংশ স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের জন্য যে সামান্যতম তাদের খেলাধুলার জন্য অংশগ্রহণ করার যে মাঠ দরকার, এই মাঠ অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারের উপযোগী না। যতটুকু আছে সেটুকু অর্থবহভাবে সেগুলোকে কাজে লাগানোর জন্য তেমন কোনো উদ্যোগ আমাদের প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী যে প্রতিবেশীরা আছেন তাদের জায়গাগুলো থেকে সেগুলো ব্যবহার করা হচ্ছে না, বা ব্যবহার করার মতো উপযুক্ত জায়গাও অনেক প্রতিষ্ঠানের হাতে নেই। আমি সাধারণত যে সময় গিয়েছি, কিছুটা বর্ষাকাল ছিল, অনেক জায়গায় দেখেছি বর্ষায় এত পানি উঠে আছে যে সেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের যাওয়া আসার জন্য ওখানে একটা সাঁকো দিতে হয়েছে ওই স্কুল মাঠে বা ওই মাদ্রাসা মাঠে, যেটা আমাকে অত্যন্ত বিস্মিত করেছে এবং আমি রীতিমতো অবাক হয়েছি যেটা কী করে একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। আমি সেখানে কথা দিয়েছিলাম যদি সুযোগ পাই এই সকল মাঠগুলো ভরাট করে আমাদের সন্তানদের জন্য ক্রীড়া এবং সংস্কৃতিতে যেন তারা ভূমিকা রাখতে পারে। দেখেন, আমি শফিকুল ইসলাম মাসুদ বলে কথা বলছি না, আমাকে কিন্তু আপনারা এই বাউফল থেকে তৈরি করেছেন। আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুম, তার কাছ থেকে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। এটা কিন্তু তৈরি হয়েছে এখান থেকে, এই বাউফলের মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। এখানে উপজেলা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে করে আমরা কিন্তু জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ করে আপনারা দিয়েছেন। সুতরাং আমরা যদি আজকে আমাদের সন্তানদের জন্য এরকম জায়গা তৈরি করতে না পারি, সংস্কৃতিতে, ক্রীড়া জগতে তাদের ভূমিকা রাখার যদি সুযোগ না থাকে, তাহলেই কেবল আমরা দেখি যে তখন এই যে আমরা 60 দিনে মাদকের ব্যাপারে বলেছি, এই মাদকে আসক্তি হয় কখন? যাদের 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ক্লাস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পর আর কোনো কাজ তাদের হাতে না থাকে, তাহলে তারা তখন হয় মোবাইল এডিকশান, না হলে এই ধরনের এডিকশনের সাথে তারা সংযুক্ত হয়ে যেতে বাধ্য হয়, পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা মনে করি তাদের ক্রীড়া এবং সংস্কৃতির জগতে
তাদের ভূমিকা পালন করার জন্য আমাদের চেষ্টা আমরা আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যেহেতু দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমি খুব কথা লম্বা না করে আমাদের শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন, আমাদের সন্তানতুল্য আমাদের যে সকল কন্যা সন্তানেরা আছেন, তাদের নিরাপদ একটা শিক্ষা পরিবেশ আমাদের নিশ্চিত করার এখন খুবই বাস্তবতা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন এই ৩-৪ মাসে অথবা এই খুব কম সময়ের ব্যবধানে বিভিন্ন জায়গায় আমাদের কন্যা সন্তানদের উপরে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে, কোথাও কোথাও তাদের চরিত্র হনন করা হচ্ছে, সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের সন্তানদেরকে, এমনকি নারী শিক্ষিকা যারা আছেন তাদেরকেও কোনো কোনো ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমি উপজেলা প্রশাসন এখানে আছেন, এমনকি পুলিশ প্রশাসনের সাথেও আমি কথা বলেছি, তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে এই বিষয়ে আমি সহযোগিতা চেয়েছি যে আমাদের নারী শিক্ষিকাগণ যারা আছেন এবং আমাদের কন্যা সন্তান যারা আছেন তাদের যেন তারা নিরাপদে, নিশ্চিন্তে এবং একটা সুন্দর পরিবেশে তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সম্মান, তাদের মর্যাদা নিয়ে তারা ক্লাস করতে পারেন, ক্লাসে আসতে পারেন, ক্লাস থেকে তারা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেই জায়গাটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করতে চাই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুধীবৃন্দ, আমাদের 3 জায়গায় আমরা ফোকাস করার চেষ্টা করেছি। দেখেন, আপনারা একটা কথা বলেছেন যে যাদেরকে নিয়ে আপনারা এখন পড়াশোনা করান তারা সাধারণত এখন তাদের তারুণ্য, তাদের যৌবন, তাদের শৈশব, তাদের বয়ঃসন্ধিকাল, তাদের এখন একটা যৌবনের উত্তাল তরঙ্গমালায় তারা কাজ করেন। খুব স্বাভাবিকভাবেই এই সন্তানদের মাঝে এখন ইপটিজিং প্রবণতা কারো কারোর মধ্যে কাজ করতে পারে, কারো কারোর মধ্যে কিশোর গ্যাংয়ের প্রবণতা আপনারা লক্ষ্য করেছেন। আমার কাছে অভিভাবকদের পক্ষ থেকে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমার কাছে ভিডিও ক্লিপ পাঠানো আছে। একেবারে 15, 16, 17 বছর বয়সের সন্তানেরা যে পরিমাণ উগ্রতার মধ্যে তারা চলে যাচ্ছে, যে পরিমাণ সন্ত্রাসী কাজের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতার কাছে আমি খবর পেয়েছি যে তাদের হাতে এমন অস্ত্র তুলে দেওয়া আছে বা এমন অস্ত্র তারা সংগ্রহ করতে পেরেছে যে অস্ত্র শুধুমাত্র তার বা তার সহপাঠী বা তার স্কুলের জন্য না, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আমাদের সমাজ এবং বাউফলের জন্য ভয়ঙ্কর। সেই জায়গায় আমি মনে করি মাদকের পাশাপাশি ইপটিজিং এবং কিশোর গ্যাংয়ের এই প্রবণতা যে কোনো মূল্যে আমাদের বন্ধ করার ক্ষেত্রে শিক্ষক মণ্ডলী, প্রশাসন এবং উপজেলা কর্মকর্তা যারা আছেন, উপজেলা প্রশাসন সম্মিলিত প্রচেষ্টায় এটা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শিক্ষিকাবৃন্দ, আজকে আমরা যে বাউফলে বসবাস করছি, আপনারা জানেন এই প্রতিষ্ঠানগুলোতে আমি যখন গিয়েছি অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে ভাই, আপনি যদি সুযোগ পান, যদি আল্লাহ আপনাকে কবুল করেন, আমাদের প্রতিষ্ঠানগুলোকে অতিমাত্রায় রাজনীতিকরণের পরিবর্তে এখানকার শিক্ষক এবং ছাত্ররা রাজনীতি সচেতন হবে, কিন্তু অতিমাত্রায় রাজনীতিকরণ যাতে না হয়। আমি বক্তব্য দেওয়ার আগেও উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারকে আমি জিজ্ঞেস করেছি বা ওনার কাছে আমি জানতে চেয়েছি যে এখনকার কমিটি ফরমেশনটা কী অবস্থায় আছে। এখন পর্যন্ত এটা উপজেলার কাছে আছে। এটা করতে গিয়ে আমরা দেখি যে এতটা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় যে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে ওখানকার তথাকথিত রাজনীতিবিদের কাছে তাকে তার মতকে সমর্থন করে এবং কিছুটা আত্মসমর্পণ করে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে হয়। আমি মনে করি এটা চিরতরে বন্ধ হয়ে যাওয়া উচিত। এটার কোনো সুযোগ আমরা রাখতে চাই না। আমি নিজে বলেছি, আমি আপনাদের কাছে ওয়াদা করেছি যে আমার জামাত ইসলামীর নেতৃবৃন্দ এখানে আছেন এবং অন্য অন্য রাজনৈতিক নেতারা কেউ কেউ এখানে আছেন। আমি পরিষ্কার বলতে চাই, রাজনীতির জায়গা রাজনীতির মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষা চর্চার মাঠ। সেই জায়গায় শিক্ষককে প্রাধান্য দিয়েই আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা হওয়া উচিত। এই জায়গায় আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রশাসন যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা এগুলো ভূমিকা রাখবেন। এই জায়গায় আমরা আশা করি যে আমরা অতিমাত্রায় রাজনীতির সাথে সম্পৃক্ত হব না। প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিকভাবে একটা মত আপনার ব্যক্ত করার সুযোগ আছে, রাজনৈতিকভাবে একটা দলকে, একটা ব্যক্তিকে সমর্থন করার আপনার সুযোগ আছে। কিন্তু অতিমাত্রায় রাজনৈতিক চর্চা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে না, আমাদের ছাত্রীদেরকে রাজনীতির সিঁড়ি হিসাবে ব্যবহার করে তাদের মেধাগুলোকেও ধ্বংস করে দেয়। আমি আশা করি আপনারা লক্ষ্য করেছেন, আমরা বিগত দিনে বাউফল হাই স্কুল মাঠে, বাউফল কলেজ মাঠে আমরা কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা করেছি। গত পরশু বোধহয় না, গত পরশু আমরা এইখানেই, আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমিও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে এই বাউফলে পটুয়াখালী জেলায় ফার্স্ট হয়েছিলাম। শুধুমাত্র আমার প্রিন্সিপাল আমাকে ডেকে
আদর করে উনি গরুর মাথার মগজ খাওয়াই বলছিলেন, তোকে তো সংবর্ধনা দিতে পারলাম না, এই মগজটুকু খাওয়ালাম যাতে তোর মাথাটা অন্তত গরুর মগজের থেকে পরিবর্তিত হয়ে মানুষের মগজ হয়। তো আদর করে উনি এটি বলেছিলেন। তা আমি এটা বলছি যে আমরা কিন্তু সেখানে 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের কলিজার টুকরো সন্তান তুল্য এই যে প্রাইমারি এবং অষ্টম শ্রেণীতে যারা ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি পেয়েছে, আমরা তাদের হাতে একটা রজনীগন্ধা দিয়েছি, আমরা তাদের হাতে একটা ক্রেস্ট দিয়েছি, আমরা তাদের হাতে একটা গিফট দিয়েছি। এই গিফটের মূল্য হয়তো 500-700 বা 1000 টাকার বেশি হবে না, কিন্তু এই 1000 টাকার গিফট তাকে আগামী দিনে গোটা দেশ ছাড়িয়ে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখতে তাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে। এই কাজগুলো তো আমরা পরিচালনা করতে চাই, আমরা পরিচালনা করে গিয়েছি এবং ভবিষ্যতেও। আমি শুধু এখানে না, আমি আশা করি সরকার যেমন একটা ব্যবস্থা নিয়েছে, আমি উপজেলা প্রশাসনকে অবহিত করে রাখি, ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ এবং আপনাদের একজন খাদেম হিসাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সুযোগ থাকলে আমি আমার জায়গায় এটা করব ইনশাল্লাহ, যে আমাদের একটা কমিটির মাধ্যমে আমরা বাউফলে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ মক্তব, শ্রেষ্ঠ ফোরকানিয়া, শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত করে আমরা আপনাদেরকে আগামী দিনে গোটা বাংলাদেশের মাঝে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব। সেই জায়গায় আমি মনে করি আপনাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা আন্তঃপ্রতিযোগিতা নিজেরা তৈরি করবেন, যাতে আরও কত ভালো করা যায়। বাউফল শিক্ষিত জাতি, বাউফল শিক্ষিত জনপদ, এটা যেমন ঠিক, আবার এই বাউফলকে নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এটা একটা ক্রিটিক্যাল একটা উপজেলা, এখানে কিছু জটিলতা আছে, বক্রতা আছে, সংকীর্ণতা আছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে নিজেদের সম্মান, নিজেদেরকে উদ্ধার করতে হবে। শুধু শিক্ষিত হলেই একটা জাতি উন্নতি করতে পারে না। আপনারা জানেন শিক্ষার ব্যাপারে বলা আছে, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। এমন শিক্ষা আছে যা মানুষকে প্রকৃতপক্ষে কোনো কোনো সময় অজ্ঞতার দিকে নিয়ে যায়। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ, যা আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দেয়। সুতরাং শিক্ষাই শেষ কথা নয়, যদি সেটা আদর্শ শিক্ষা না হয়। আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে প্রতিযোগিতার ভিত্তিতে ইতিবাচকভাবে আপনারা এবং আমাদের সন্তানদেরকে যেন সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। আশা করি যে সেই জায়গাটা আমরা সবাই মিলে ধারণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষকবৃন্দ, ব্যাংক স্থাপনের ব্যাপারে আপনারা কথা বলেছেন, আপনাদের নবম স্কেলের ব্যাপারে আপনারা কথা বলেছেন। আমি বলেছি যে ইতিমধ্যেই সামনে সংসদ আছে, আমরা তো এই নবম স্কেলের ব্যাপারে আমি প্রেস ক্লাবের সামনে বহুবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, আমরা কথা বলেছি। আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ, সেখান থেকে আমরা কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ একটা জায়গা তো আমরা পৌঁছেছি। এবং আমরা আশা করি বর্তমান সময় সরকারে যারা আছেন, আমরা যে যেখানে আছি, এই শিক্ষকদেরকে যতটা এগিয়ে দেওয়া যাবে জাতি ততটা এগিয়ে যাবে। শিক্ষকদেরকে না গিয়ে জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আমি খুবই আশাবাদী যে শিক্ষামন্ত্রী আমরা যা পেয়েছি, দেশবাসী পেয়েছে, তিনি অবশ্যই এগুলো ইতিবাচকভাবে বিবেচনায় নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে দ্রুতই আমরা অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবশেষ আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, শিক্ষক নিয়োগ প্রশ্নে শিক্ষকদের থেকেই যারা জাতির বিবেক, জাতির কারিগর, জাতির মানে সবচেয়ে সচেতন অংশ, সেরকম জায়গা থেকে যখন কিছু ছোটোখাটো অভিযোগ আসে, কিছু ছোটোখাটো আপত্তি আসে, কিছু ছোটোখাটো অনিয়মের প্রশ্ন ওঠে, কিছু ছোটোখাটো দুর্নীতির প্রসঙ্গ পর্যন্ত চলে আসে, এবং একজন শিক্ষক আর একজন শিক্ষকের ব্যাপারে যখন এসে চেক দেখান যে আমি এখানে শিক্ষক বা এখানে কোনো স্টাফ হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আমাকে একটা চেক দিতে হয়েছে, কেউ কেউ এসে মানে টাকা নগদ দিয়েছেন। আমি একথা পরিষ্কার বলছি এই জন্য যে এটা রীতিমতো বন্ধ হওয়া উচিত না, এটা ফুল স্টপ হয়ে এটার কবর রচনা হওয়া উচিত বাউফলে। এটা যদি কেউ সংশ্লিষ্ট হন, আমি মনে করি তিনি শুধুমাত্র শিক্ষকতা পেশাকেই কলঙ্কিত করেন না, তিনি নৈতিকতা, তিনি ঈমান, তিনি আমল এবং মানব জাতির সভ্যতাকে চূড়ান্তভাবে কলঙ্কিত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন। হয়তো বুঝে করেন, না বুঝে করেন, এলাকাবাসী অথবা এলাকাবাসীর কোনো প্ররোচনায়, অথবা কোনো প্রভাবশালী মহল, অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি। এই যে আমাদের একজন ভাই কুষ্টিয়াতে বলেছিলেন, উপরওয়ালার কথা বলবেন কেন? উপরওয়ালা তো দুইজন, একজন হলো এই উপজেলায় আমি, আর একজন উপরওয়ালা তো হচ্ছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উপরে আবার উপরওয়ালা কি? আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই এভাবে যে আল্লাহর রাস্তে আপনারা কোনো উপরওয়ালার দোহাই দিয়ে বাউফলে কোনো অন্যায় হোক, এটা আর যেই করুক, একজন শিক্ষক প্রধান
প্রতিষ্ঠান প্রধান এই কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করতে চাই না। সেই জায়গায় আমি আপনাদের আশ্বাস চাই, আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারে নিশ্চয়তা চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যা হবে অত্যন্ত আইনসঙ্গত এবং ন্যায্যতা মেধার ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা আমাদের যে প্রিয় বাউফল, এই বাউফলকে আমরা বলেছিলাম যে আমরা আমাদের সবাই মিলে একটা পরিবার, এই সম্মিলিত একটা পরিবার যেহেতু এখানে একত্রিত হয়েছে, আমি অনেক সময় জানি অমুক প্রতিষ্ঠান প্রধান আমাকে ভালোবাসে নাই, আমাকে সমর্থন করে নাই, আমাদেরকে হয়তো তিনি কাজ করেন নাই। এটা জানার পরে আমি কিন্তু আজকে এটা বলি নাই অমুক প্রতিষ্ঠানকে বাদ দিয়েন, অমুক শিক্ষককে আমার দরকার নাই, অমুক শিক্ষককে আমার না হলেও চলবে। বরং আমরা মনে করেছি যা হয়েছে 12 তারিখের আগে, 12 তারিখের পর থেকে আমরা সম্মিলিতভাবে একটা বাউফলকে গড়ে তোলার জন্য সবার আগে শিক্ষকদের ঐক্যবদ্ধ পথ চলা হবে আমাদের বাউফলের সবচেয়ে বড় পাথেও। সেই প্রত্যাশা ব্যক্ত করে মাদক, চাঁদা, সন্ত্রাস, দুর্নীতি, ইফটিজিং, কিশোর গ্যাং এই সমস্ত বিষয়ে আপনারা অভিভাবকদেরকে, ছাত্রছাত্রীদেরকে এবং আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনারা সচেতন করে গড়ে তুলবেন, সেই সহযোগিতাও আপনাদের কাছে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।